তো আজকে যেটা দেখবো সেটা হলো ডিএনএ এর ট্রান্সলেশন। এই তো সবাই চলে এসেছে, তাহলে শুরু করা যাক। তো মেল আইডিটা তোমরা নোট করে নিতে পারো, যদি কারোর কোনো সমস্যা থাকে, ডাউট থাকে, সেটা আমার এখানে কোয়ারিজ করলে আমি সেটা ক্লিয়ার করে দেবো। ট্রান্সলেশন যদি আমরা যাই, ট্রান্সক্রিপশনের পরে, মানে আমরা যদি আমাদের সেই যেটা সেন্ট্রাল ডগমা ছিল, সেই সেন্ট্রাল ডগমা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে ট্রান্সলেশনের মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে জেনেটিক কোডটা আমাদের জানতে হবে। জেনেটিক কোড বেসিক্যালি আরএনএ এর ওপর নিউক্লিওটাইডের একটা সজ্জাক্রম। সেই সজ্জাক্রমটা কিভাবে রয়েছে এবং কিভাবে সেই সংকেত অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে 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 একটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হচ্ছে বা প্রোটিন তৈরি হচ্ছে পরবর্তীকালে, সেটা কিন্তু আমরা দেখি। ওকে, তো জেনেটিক কোড মানে এমআরএনএ তে উপস্থিত নিউক্লিওটাইডের সজ্জাক্রম। ওকে, এক্ষেত্রে আমাদের এই জর্জ গ্যামন কথাটা একটু মনে রাখতে হবে। হুম, আমরা মোটামুটি যদি জানি যে আমাদের অ্যামাইনো অ্যাসিড কিন্তু 20টা রয়েছে, ঠিক আছে, আর নিউক্লিওটাইড কিন্তু 4টে: অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। যেহেতু আমরা আরএনএ কথা বলছি, থাইমিন নয়, ইউরাসিল। ওকে, তো এই 4টে নিউক্লিওটাইড থেকে এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। তখনই উনি বলেছিলেন যে সম্ভবত এই নিউক্লিওটাইড গুলো একাধিক নিউক্লিওটাইড একসঙ্গে একটা অ্যামাইনো অ্যাসিড কোড করছে। ঠিক আছে, মানে একটা নিউক্লিওটাইড একটা অ্যামাইনো অ্যাসিড কোড করছে না। ঠিক আছে, তো এইটা উনি কি বলেছিলেন, উনি বলেছেন যে 20টি অ্যামাইনো অ্যাসিডের সব কয়টি সংকেত বহন করার জন্য প্রতিটি কোডকে 3টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত হতে হবে। এটা একটা বিশাল একটা আহ, কথা ছিল সেই সময়ের কথা। হুম, যখন মানুষ জানে না, ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, সেই সময় তিনি এই যে কথাটা, এই যে বক্তব্যটা রেখেছিলেন যে 3টে নিউক্লিওটাইড দিয়ে একটা কোডন তৈরি হবে, এবং প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড সেই 3টে করে কোডন দিয়ে, কোডনের উপস্থিত নিউক্লিওটাইডের উপর ডিপেন্ড করে সেই অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। এটা কিন্তু একটা বড়সড় কথা ছিল। এবং উনি এটাও বলেছিলেন যে মোটামুটি 64টা কোডন তৈরি হবে। আমরা দেখে নেবো কোডন গুলো পরবর্তীকালে। আমাদের ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা এবং আহ মার্শাল নিরেনবার্গ ছিলেন, মার্শাল নিরেনবার্গ এবং ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা, এরা কি করেছিলেন, এরা এই জেনেটিক কোড কি কি রয়েছে না রয়েছে, সেই জেনেটিক কোডের যে বর্তমান চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এইটা করতে কিন্তু হেল্প করেছিলেন। এই টেমপ্লেটটা করতে কিন্তু হেল্প করেছিলেন। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ ইউ ইউ, ইউএসি, ইউ ইউ এ, এইভাবে দেখো 3টে করে কোডন সাজিয়ে, যতগুলো পসিবল কম্বিনেশন রয়েছে সেই কম্বিনেশনে সাজিয়ে এই 64টা কোডন তৈরি করা হয়েছে। 64টা কোডনের একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই 64টা কোডনের লিস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইউ 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 ফিনাইল অ্যালানিনকে কোড করে, পাশে ফিনাইল অ্যালানিন লেখা আছে, ফিনাইল লেখা আছে, হ্যাঁ। ইউ ইউ সি, এটাও ফিনাইলকে কোড করে। ওকে, আবার দেখো লিউসিনকে কোড করে ইউ ইউ এ, ইউ ইউ জি। আবার দেখো এই নিচের চারটেও কিন্তু লিউসিনকে কোড করে। অর্থাৎ এই এই সি ইউ ইউ যদি কোডনটা, সি ইউ ইউ নিউক্লিওটাইডের সজ্জাক্রম যদি এমআরএনএ থাকে, তাহলেও লিউসিন তৈরি হবে। আবার সি ইউ সি যদি থাকে, তাহলেও কিন্তু লিউসিন অ্যামাইনো অ্যাসিডটাই প্রোটিনে যুক্ত হবে। ওকে, সেরকম করে আমরা আইসোলিউশন দেখতে পাচ্ছি, এ ইউ ইউ, এ ইউ সি, এ ইউ এ। হ্যাঁ, অর্থাৎ এই কোডনের যে কোনো একটা কোডন থাকলেই কিন্তু আইসোলিউসিন অ্যামাইনো অ্যাসিড কিন্তু তৈরি হবে। ওকে, তো এইভাবে প্রত্যেকটা দেখতে পাচ্ছ।
এবং আরেকটা মজাদার জিনিস হচ্ছে, তোমরা দেখো ভালো করে, যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি দেখি যে একাধিক কোডন রয়েছে যারা একটা অ্যামাইনো অ্যাসিডকে তৈরি করছে। একটা কোডন থেকে কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিডই তৈরি হবে, কিন্তু এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়ার জন্য কিন্তু একাধিক কোডন থাকতে পারে। কিন্তু ইউ 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 থেকে যদি ফিনাইল অ্যালানিন তৈরি হয়, তাহলে ইউ ইউ থেকে কিন্তু ফিনাইল অ্যালানিন তৈরি হবে। ইউ ইউ থেকে কিন্তু লাইসিন বা লিউসিন তৈরি হবে না। ওকে। কিন্তু ফিনাইল অ্যালানিন তৈরি হতে পারে ইউ ইউ থেকে, অথবা ফিনাইল অ্যালানিন তৈরি হতে পারে ইউ ইউ সি থেকে। আমি এটাই বলতে চাইছি। ওকে। অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন থেকে তৈরি হতে পারে, নির্দিষ্ট একাধিক কোডন থেকে তৈরি হতে পারে। ওকে। আর আরেকটা জিনিস আমরা দেখবো যে AUG, এটা আমি মার্ক করে দিয়েছি, এটা হচ্ছে মিথিওনিনকে কোড করে। এবং AUG আরো একটা কাজ রয়েছে, যেটা স্টার্ট কোডন হিসাবে কাজ করে। অর্থাৎ উম, যে এমআরএনএ নিউক্লিওটাইডের যে সজ্জাক্রম, সেই সজ্জাক্রমের মধ্যে যেখানে AUG থাকবে, সেখান থেকেই কিন্তু প্রথম AUG থাকবে, সেখান থেকেই আমরা দেখবো যে প্রোটিন সংশ্লেষটা শুরু হচ্ছে, বা অ্যামাইনো অ্যাসিড গুলো পরস্পর জোড়া লেগে লেগে একটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করছে। অপরপক্ষে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে UAA বা UAG বা UGA, এই কোডন গুলো যদি চলে আসে, প্রোটিন সংশ্লেষের সময় যদি এই কোডন গুলো চলে আসে, ঠিক আছে, তাহলে কিন্তু ট্রান্সলেশন প্রসেসটা স্টপ হয়ে যাবে। এগুলোকে তাই বলা হয় স্টপ কোডন। পাশে আমি লিখেও দিয়েছি, স্টপ কোডন। ওকে। বা টার্মিনেটেড কোডন। ইউএ, এই স্টপ কোডনটার একটা নাম রয়েছে, সে নামটা হচ্ছে ওকার। ইউএজি এটাকে বলা হয় অ্যাম্বার, এন্ড ইউজিএ এটাকে বলা হয় ওপাল। ওকে। তো এইগুলোকে দিয়েও কিন্তু নিচে প্রশ্ন আসে, তোমাদের বোর্ডসেও প্রশ্ন আসতে পারে যে ওকার বলতে কোন স্টপ কোডনটাকে বলা হচ্ছে, বা অ্যাম্বার বলতে কোন স্টপ কোডনটাকে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই তিনটে স্টপ কোডনে যে কোনো একটা যদি চলে আসে ওই রিডিং ফ্রেমের মধ্যে, ওই নিউক্লিওটাইড সজ্জাক্রমের মধ্যে, প্রোটিন সংশ্লেষের যে সজ্জাক্রম অনুযায়ী হচ্ছে মানে, তার মধ্যে যদি হঠাৎ করে চলে আসে ইউএএ বা ইউএজি বা ইউজিএ, যে কোনো একটা যদি চলে আসে, তাহলে কিন্তু প্রোটিন সংশ্লেষ স্টপ হয়ে যাবে। ঠিক আছে। তো জেনেটিক কোডের কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব। এটা দেখো যে আহ সমাপ্তি কোডনের কথা বলছে, হ্যাঁ, যে কিছু কোডন রয়েছে যারা কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে না। আমি যেটা একটু আগে দেখালাম, ঠিক আছে, এইটা বা এইটা বা এইটা, এটা কিন্তু কোনো অ্যামাইনো অ্যাসিডকে ডেকে নিয়ে আসে না, বা কোনো অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করতে করার মতো সংকেত ওরা প্রদান করে না। তো এরা হচ্ছে স্টপ কোডন। আর কি, আর বলছে যে অ্যামাইনো অ্যাসিড এর কিছু অ্যামাইনো অ্যাসিডের সংকেত একাধিক কোডন বহন করে, তাই এদেরকে, এই জেনেটিক কোডকে বলা হয় ডিজেনারেট। ওকে। তাহলে আমি একটু আগে সেটাও বলেছি যে ইউ 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 থেকে ফিনাইল তৈরি হতে পারে, আবার ইউ ইউ সি থেকেও ফিনাইল তৈরি হতে পারে। ঠিক আছে। অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিড একাধিক কোড থেকে তৈরি হতে পারে। কিন্তু একটা কোড থেকে যদি আমি ইউ 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 ধরি, তাহলে এখান থেকে স্পেসিফিক ভাবে কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিডই তৈরি হবে। এ কিন্তু দুটো অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবে না, বা তিনটে অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবে না। এটা থেকে কিন্তু এই ফিনাইল অ্যালানিন তৈরি হবে, অন্য কোনো ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে না। কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড একাধিক একাধিক কোডন থেকে তৈরি হতে পারে। ওকে। এটাই বলছে যে এই ডিজেনারেট যে ধর্ম, সেটাই হচ্ছে ওটা। আর এটা হচ্ছে এমআরএনএ স্থিত কোডনগুলোকে লাগাতার পড়ে যেতে হয়, অর্থাৎ কোনো বিরতি থাকে না, এটা কন্টিনিউয়াস হয়। অর্থাৎ ধরো আমি এখানে একটা সজ্জাক্রম দিয়েছি এমআরএনএ, আমরা দেখতে পাচ্ছি এখানে AUG দেখো, তারপরে ইউ ইউইউসি, হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা পড়ে যেতে হবে। আমি AUG পড়লাম, তারপরে এই ইউটাকে বাদ দিলাম, বাদ দিয়ে ধরি আমি ইউ যদি ধরি, বা তারপরে আমি সিটা বাদ দিলাম, বাদ দিয়ে আমি ইউইউসি যদি ধরি, এইভাবে হবে না। আমাকে পরপর পড়ে যেতে হবে। AUG, দেন ইউ, দেন ইউইউসি, দেন ইউইউসি, দেন ইউ, দেন ইউ, এইভাবে আমাকে পড়ে যেতে হবে পরপর। এবং প্রত্যেকটা এই যে কোডন গুলো আমরা দেখছি, এই স্পেসিফিক প্রত্যেকটা কোডনের জন্য কি হবে, স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড রয়েছে। ঠিক আছে। দেখো ইউ, দেখো ইউ আমরা অলরেডি পড়েছি ফিনাইলালানিন, তাই না? তো এরকম ইউইউসি, ইউইউসি কি হবে, দেখো এটাও ফিনাইলালানিন। ওকে। সো এইটাই জাস্ট। হুম। তো এখানে এই ইউজি কাকে কোড করে বলেছিলাম, মিথিওনিনকে, এবং এটা স্টার্ট করুন, তাহলে মিথিওনিন আসবে, তারপরে এটা ফিনাইলালানিন আসবে, তারপরে ইউইউসি এটাও ফিনাইলালানিন, তারপরে দেখো ইউইউসি এটাও ফিনাইলালানিন, তারপরে ইউ এটাও ফিনাইলালানিন, এটাও ফিনাইলালানিন, এটাও ফিনাইলালানিন, এইভাবে ওরা ফিনাইলালানিন ইয়ে করছে। এখানে অন্য কোডন যদি থাকতো, তাহলে সেই অন্য কোডন অনুযায়ী যে অ্যামাইনো অ্যাসিড সেটা আসতো। ঠিক আছে, এখানে জাস্ট যে এক্সাম্পলটা দেওয়া আছে ফিনাইলালানিনের এক্সাম্পলটাই দেওয়া হয়েছে।
তো আরেকটা জিনিস হচ্ছে জেনেটিক কোড প্রায় সার্বজনীন হয়, ইউনিভার্সাল। হ্যাঁ, অর্থাৎ মানুষের ক্ষেত্রে ইউ 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 যদি ফিনাইল অ্যালানিনকে কোড করে, তাহলে সেটা যে বাঁদরের ক্ষেত্রে বা মশার ক্ষেত্রে বা প্রোটোজোয়ার ক্ষেত্রে সেটা আলাদা জিনিসে কোড করবে তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই যে কোডনগুলো, সেই কোডনগুলো আমাদের ক্ষেত্রেও, ইউক্যারিওটস এর ক্ষেত্রেও যা অ্যামাইনো অ্যাসিড কোড করছে, প্রোক্যারিওটস এর ক্ষেত্রেও কিন্তু সেই আহ, যে সজ্জাক্রম, সেই যে কোডন, সেটা কিন্তু ওই সেম ধরনের অ্যামাইনো অ্যাসিডকেই কোড করছে। ওকে, এই ইউজি আমরা জানি, এটা এটা হচ্ছে স্টার্ট কোডন। এবং এটা আরো একটা কাজ রয়েছে, এটা হচ্ছে মিথিওনিনকে ডেকে নিয়ে আসে, অর্থাৎ মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড যেটা, সেই মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড সংকেত বহন করে। আর এটা তো আমরা জানি অলরেডি, ইউ 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 ইউএজি অ্যান্ড জিএ, এই তিনটে হচ্ছে স্টপ সমাপ্তিকরণ বা টার্মিনেশন করুন বা স্টপ করুন বলা হয় এটাকে। ওকে, এবং এখানে যদি আসে আহ, ওই ট্রান্সলেশন প্রসেসের মাঝখানে যদি এর মধ্যে কোনো একটা করুন আসে, এই কোনো একটা স্টপ করুন আসলেই কিন্তু ট্রান্সলেশন স্টপ হয়ে যাবে। ওকে, সো এখানে দেখো একটা জিনিস আমি বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে যদি তোমাকে আহ, এইরকম দেওয়া হয়, এরকম একটা সংকেত দেওয়া হয় এমআরএনএ, তাহলে যদি বলা হয় যে কোন কোন প্রোটিন তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিড তৈরি, সরি, কোন কোন অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, সেই অ্যামাইনো অ্যাসিড সজ্জাক্রম লেখো, এটা কিন্তু আরামসে লিখে দেওয়া যাবে। কেন? কারণ এই ইউজি মিথিওনিন, এটাও জানি ফিনাইলঅ্যালানিন, এটাও জানি ফিনাইলঅ্যালানিন, এটাও ফিনাইলঅ্যালানিন, এইভাবে কিন্তু করা যাবে। ওকে, যদি তোমাকে এইটা দেওয়া হয় যে মিথিওনিন, ফিনাইলঅ্যালানিন, 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 এবার যদি বলা হয় তোমাদেরকে যে এখান থেকে তোমরা এমআরএনএ সজ্জাক্রমটা বার করো, সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ মিথিওনিন তুমি লিখে দিলে এইউজি, এই ফিনাইলঅ্যালানিন যেটা, সেটা তুমি কি লিখবে? ইউ 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 লিখবে না ইউ ইউ সি লিখবে? আবার এই ফিনাইলঅ্যালানিন সেটাও তো ইউ 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 হতে পারে বা ইউ ইউ সি হতে পারে। তার মানে এই যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে দিলে সেখান থেকে এমআরএনএ সিকোয়েন্স বার করা কিন্তু খুব ডিফিকাল্ট, মানে ওখানে কিন্তু অনেকগুলো পসিবল কম্বিনেশন থাকবে, তাই না? বাট যদি উল্টোটা হয়, যেটা আমরা এখানে দেখেছি যে অ্যামাইনো অ্যাসিডের, সরি, জেনেটিক কোডনের সংকেত দিয়ে দিচ্ছে, এবং সেটা থেকে যদি অ্যামাইনো অ্যাসিড গুলোকে চিহ্নিত করতে বলে বা অ্যামাইনো অ্যাসিড গুলোকে যদি মার্ক করতে বলে, তাহলে সেটা কিন্তু আমরা আরাম এখান থেকে সুন্দরভাবে করে নিতে পারবো, যে অ্যামাইনো অ্যাসিড গুলো কোন কোন অ্যামাইনো অ্যাসিড কোন কোন কোডন থেকে তৈরি হচ্ছে। ওকে, তো এই যে যেটা আমি বলছিলাম যে মিথিওনিনের পরে, এই যে মিথিওনিন এইউজি, এই যে ফিনাইল, তার মধ্যে এটা ইউ 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 হবে না ইউ ইউ সি হবে, সেটা কিন্তু আমরা জানি না। ওকে, তো আমরা যদি ইউ 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 ধরে ধরে করতে পারি, এটাও ধরে সেভাবে করতে পারি, কিন্তু তাতে যে সেই অ্যামাইনো, সেই যে এমআরএনএ সিকোয়েন্সটা সেটা যে ম্যাচ করবে, সেটা কিন্তু নাও হতে পারে। ওকে, বিকজ এখানে এই প্রবাবিলিটি রয়েছে যে কোনটা আছে। বাট তোমাকে যদি ইউ 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 বলে দেয়, তুমি জানো যে সেটা ফিনাইল অ্যালানিনই রয়েছে, এটা কনফার্ম, যেটা আমরা এখানে দেখেছি। ওকে, তাহলে আমরা এবার শুরু করবো ট্রান্সলেশন প্রসেস। এই ট্রান্সলেশন প্রসেস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো এখানে এই যে প্রসেসটা, সেটা কিন্তু আরএনএ থেকে প্রোটিন তৈরি করছে ট্রান্সলেশনের মাধ্যমে। ঠিক আছে, তো একটা এমআরএনএ স্ট্রাকচার আমরা দেখিনি, আমরা এইচ এন আরএনএ পড়েছিলাম, এবং আমরা দেখেছিলাম যে এইচ এন আরএনএ থেকে স্প্লাইসিং এর মাধ্যমে ওর ইন্ট্রন গুলো কেটে বাদ হয়ে যাচ্ছে, বাদ হয়ে গিয়ে এক্সন গুলো জুড়ে গিয়ে কিন্তু একটা এমআরএনএ তৈরি হচ্ছে, সেটা আমরা দেখেছিলাম। এবং এমআরএনএ আরেকটা জিনিস দেখেছিলাম আমরা, যে 3 প্রাইম পলি এটিএল রয়েছে, যেখানে অ্যাডেনিন অ্যাডেনিন রয়েছে, আর 5 প্রাইম কিন্তু ক্যাপ রয়েছে। ওকে, মিথাইল গুয়ানোসিন দিয়ে ক্যাপ রয়েছে 5 প্রাইম। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এর মধ্যে ইউটিআর থাকে, 3 প্রাইম ইউটিআর, অর্থাৎ এখানে ট্রান্সলেশন হয় না। আর 5 প্রাইম ইউটিআর থাকে, এখানেও কিন্তু ট্রান্সলেশন হয় না, আনট্রান্সলেটেড এরিয়া, বা আনট্রান্সলেটেড রিজিয়ান ইউটিআর গুলো। ঠিক আছে, এখানে এই এরিয়া গুলো কিন্তু ট্রান্সলেশন হয় না, ট্রান্সলেশন হবে এই মাঝখানের এরিয়া গুলো। ওকে, কারণ এই মাঝখানের এরিয়া ইউটিআর এর পরবর্তী যদি আমি এরিয়ায় যাই 5 প্রাইমের দিকে, সেখানে থাকবে এই ইউজি, যেটা স্টার্ট কোডন, এবং যেটা অনুযায়ী কিন্তু মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডও আসবে। এবং এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে ট্রান্সলেশন প্রসেসটা স্টার্ট হবে। অপরদিকে যদি আমরা এই এরিয়াটা দেখি, এটা হচ্ছে স্ট্রাকচারাল জিন যেগুলো থাকে, সেই অনুযায়ী কোডন অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি হবে। ঠিক আছে, ওকে, এখানকার যা কোডন আছে সেই কোডন অনুযায়ী কিন্তু অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি হবে। হয়ে হয়ে যখনই এরকম একটা সিকোয়েন্স চলে আসবে ইউএএ, তখন এটা কিন্তু স্টপ করুন, অর্থাৎ এখানে কিন্তু ট্রান্সলেশনটা স্টপ হয়ে যাবে। ওকে, তার মানে আমরা যদি অ্যামাইনো স্ট্রাকচার দেখি, তাহলে আমাদের 5 প্রাইম ক্যাপ রয়েছে, 3 প্রাইম পলিএটিএল রয়েছে, 3 প্রাইম ইউটিআর রয়েছে, 5 প্রাইম ইউটিআর রয়েছে, এবং স্টার্ট কোডন রয়েছে, এবং মাঝখানে হচ্ছে ট্রান্সলেটেড যে এরিয়ার যে কোডন গুলো সেগুলো রয়েছে, এবং আলটিমেটলি ফাইনাল রয়েছে স্টপ কোডন। ওকে, সো
যেটা হবে এই ট্রান্সলেশন যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু একটা অ্যাডাপ্টার মলিকিউলের কনসেপ্ট চলে আসবে। একটা অ্যাডাপ্টার মলিকিউল কেন? কারণ এই যে নিউক্লিওটাইড, সেটা একটা আলাদা জিনিস, আর অ্যামাইনো অ্যাসিড একটা আলাদা জিনিস। তাহলে এই একটা নিউক্লিওটাইডের সিকোয়েন্স, অর্থাৎ তিনটে নিউক্লিওটাইড মিলে একটা কোডন, সেটাকে ক্যাচ করবে কি করে, আর সেটা অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড আসবে কি করে, এর জন্য একটা অ্যাডাপ্টার মলিকিউলের চিন্তা ভাবনা চলে আসে। অ্যাডাপ্টার মলিকিউল কি করবে? ও একাধারে যেমন অ্যামাইনো অ্যাসিডটাকে ধরতে পারবে, আবার ওই অ্যাডাপ্টার মলিকিউলটা তার অন্য প্রান্ত দিয়ে ওই যে কোডন রয়েছে সেই কোডনের উপর বসতে পারবে, বা কোডনের সঙ্গে এমআরএনএ কোডনের সঙ্গে বাইন্ড করতে। ওকে, এই অ্যাডাপ্টার মলিকিউল বেসিক্যালি ওই কোডন অনুযায়ী যে অ্যামাইনো অ্যাসিড আসবার যে ব্যাপারটা, সেটাকে সামলে নেবে। ওকে, তো এই অ্যাডাপ্টার মলিকিউলটা কি পরবর্তীকালে আমরা জানি সেটা হচ্ছে টিআরএনএ। ওকে, তো টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসতে যদি চায়, তাহলে টিআরএনএ কে প্রথমে সক্রিয় হতে হবে। ওকে, এবং স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডের জন্য স্পেসিফিক টিআরএনএ রয়েছে, যে টিআরএনএ গুলো সক্রিয় হবে এই এটিপি অণুর সাহায্যে, এবং এটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইলেশন। ওকে, এবং এ কি করবে? নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে অ্যাসিডের সঙ্গে এই টিআরএনএ গুলো বাইন্ড করবে। ওকে, এবং এরকম যদি পরপর দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ কে পাশাপাশি আনা যায়, তো ওই সক্রিয়তার জন্য ওই দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড তৈরি হবে। ঠিক আছে, তো এনজাইম যদি থাকে তাহলে সেটা সেটা আরো বেটার এটাকে এনহ্যান্স করবে, বাড়িয়ে দেবে। সো টিআরএনএ দ্য অ্যাডাপ্টার মলিকিউল। ওকে, টিআরএনএ স্ট্রাকচার যদি আমরা দেখে নিই, এটা ক্লোভার লিফ একটা স্ট্রাকচার, তোমরা জানো। ওকে, তো ক্লোভার লিফ স্ট্রাকচারের দেখো, এইটা হচ্ছে যেখানে অ্যামাইনো অ্যাসিড, এই থ্রি প্রাইম প্রান্তটা যেটা অ্যামাইনো অ্যাসিড এর সঙ্গে যুক্ত হয়, অ্যামাইনো অ্যাসিড কে বাইন্ড করতে পারে। আর এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু হচ্ছে অ্যান্টিকোডন সাইট। অ্যান্টিকোডন সাইট কেন বলছি? এমআরএনএ, এটা হচ্ছে এমআরএনএ, এই 5' to 3' এটা হচ্ছে এমআরএনএ, এবং এই এমআরএনএ এর উপর এই যে কোডনটা রয়েছে, সেই কোডনের এগেনস্টে এখানে টিআরএনএ তে কিছু নিউক্লিওটাইড থাকে। সেই নিউক্লিওটাইড যদি এর সঙ্গে ম্যাচ করে, তাহলে এই টিআরএনএটা কিন্তু এর সঙ্গে বাইন্ড করতে পারে। ওকে, এবং ম্যাচ করবে কি করে? তাহলে এই কোডনের সঙ্গে কোডনের পরিপূরক নিশ্চয়ই নিউক্লিওটাইড গুলো থাকবে, সেই পরিপূরক নিউক্লিওটাইড গুলোকেই বলা হচ্ছে অ্যান্টিকোডন। এ ইউ সঙ্গে বন্ড করবে, জি সি এর সঙ্গে বন্ড করবে, ইউ এর সঙ্গে বন্ড, রাইট? ঠিক একই রকম ভাবে দেখো সেরিন কে এনেছে, তাহলে এই যে কোডনটা এ জি ইউ যদি থাকে, তাহলে সে কিন্তু সেরিন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসতে পারে, এমন টিআরএন এর সঙ্গে বন্ড করতে পারছে। তাই সেরিন অ্যামাইনো অ্যাসিড কিন্তু এই কোডনের সঙ্গে যুক্ত হতে পারছে ইনডাইরেক্টলি। ওকে, অ্যাডাপ্টার মলিকিউলের সাহায্যে। ঠিক একই রকম ভাবে ইউএসি যদি কোডন থাকে এমআরএনএ তে, তো তার অ্যান্টিকোডন হিসেবে থাকবে এইউজি। ওকে, এখন এই অ্যান্টিকোডনটা যদি টিআরএনএ তে থাকে, মাইন্ড দ্যাট এই এইউজি কিন্তু আমি টিআরএনএ অ্যান্টিকোডন বলছি, এটা কিন্তু কোনো কোডন না, কোডনটা হচ্ছে ইউএসি। তার এগেনস্টে এই ইউজি, এই অ্যান্টিকোডনটা টিআরএনএ তে থাকলে, সেই টিআরএনএ দেখা যাচ্ছে টাইরোসিন এর সঙ্গে বাইন্ড করছে। ওকে, এবং আলটিমেটলি ও টাইরোসিনকে নিয়ে আসছে। ওকে, টাইরোসিনকেও নিয়ে আসছে। ক্লিয়ার? তারপরে এটাকে বলছে অ্যান্টিকোডন লুপ, যে অ্যান্টিকোডন লুপটা পরিপূরক বন্ধনীর সাহায্যে যুক্ত হচ্ছে কোডনের সঙ্গে। ঠিক আছে, আর এ ইউজি আমি যেটা বলেছিলাম, এ ইউজি যদি কোডনটা থাকে, যেটা আমি এখানে এসে বলেছিলাম, এ ইউজি যে কোডনটা থাকে, তার এগেনস্টে যে টিআরএনএ, সেটাকে বলা হয় ইনিশিয়েটর টিআরএনএ, যেটা এখানে লিখেছে। ওকে, ইনিশিয়েটর টিআরএনএ দিয়ে সেটা শুরু হবে, এবং সেটা কিন্তু সবসময় কাকে নিয়ে আসবে? মিথিওনিনকে নিয়ে আসবে। ওকে, তো এটাই বলেছে। আর প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী কোষীয় যে অংশটা, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের মধ্যেই প্রোটিন যে সংশ্লেষটা, সেটা সংশ্লেষটা হয়। এবং প্রোটিন, আমরা রাইবোজোমের যদি স্ট্রাকচার দেখি, আমরা দেখবো ছোট অধঃএকক রয়েছে এবং একটা বড় অধঃএকক রয়েছে। ঠিক আছে, এবং এমআরএনএটা বেসিক্যালি ছোট অধঃএকের সঙ্গে প্রথমে যুক্ত হয়, তারপরে বড় অধঃএককটা ওর সঙ্গে এসে বাইন্ড করে। আমরা এটা কয়েকটা স্টেপের মাধ্যমে দেখে নেব। আমরা প্রোটিন সংশ্লেষটাকে তিনটে ভাগে ভাগ করবো: ইনিশিয়েশন, ইলংগেশন আর টার্মিনেশন। ইনিশিয়েশন মানে প্রারম্ভ, শুরু হওয়া। ইলংগেশন মানে মানে বেসিক্যালি যে অ্যামাইনো অ্যাসিড জুড়ে 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 যেটা দেখতে পাচ্ছি এখানে, এই যে প্রোটিন এর শৃঙ্খলটা তৈরি হচ্ছে, পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হচ্ছে, এইটা। আর টার্মিনেশন মানে হচ্ছে স্টপ হয়ে যাওয়া। ওকে, তাহলে এই ফার্স্ট ছবিটা আমরা দেখে নিচ্ছি যে আমরা যদি ইনিশিয়েশন করতে চাই, শুরু করতে চাই, তাহলে এখানে কিন্তু এই তিনটে ফ্যাক্টর লাগছে:
ইনিশিয়েশন ফ্যাক্টর 1, ইনিশিয়েশন ফ্যাক্টর 2 আর ইনিশিয়েশন ফ্যাক্টর 3। এই তিনটে ফ্যাক্টরের উপস্থিতিতে কিন্তু ইনিশিয়েশনটা বা প্রোটিন সংশ্লেষটা শুরু হবে। এই ইউজি যে কোডন রয়েছে, ঠিক আছে, সেই কোডনের সঙ্গে এই স্মল যে সাব ইউনিট রয়েছে রাইবোসোমে, সেই স্মল সাব ইউনিট প্রথমে এই এরিয়ায় যুক্ত হয়। কিভাবে যুক্ত হয়? এখানে বেসিক্যালি যদি আমরা দেখবো, এই IF3 এর সঙ্গে যুক্ত হয়ে থাকে। ওকে, সেই IF3 যুক্ত হয় বলে নর্মালি কিন্তু এই রাইবোসোমটা, তার সঙ্গে থাকা যে বড় সাব ইউনিট রাইবোসোমের এই অধৈককটা বড় অধৈককের সঙ্গে যুক্ত হতে পারে না, IF3 তাকে বলে। IF3টা আমি পরের ছবি দেখতে পাবো না, যুক্ত হয়ে রয়েছে। ওকে, তাহলে এই দেখো IF3 যুক্ত হয়ে রয়েছে। ঠিক আছে, তো IF3 এই স্মল সাব ইউনিটের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, ছোট অধৈককের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এবং ও কি করে, এই AUG সিকোয়েন্সের আগে, AUG কোডনের আগে একটা এরিয়া থাকে, সেটাকে বলা হয় সাইন ডালগার্নো সিকোয়েন্স। সেই সাইন ডালগার্নো সিকোয়েন্সকে চিনে সেখানে বাইন্ড করে এই রাইবোজোমের স্মল সাব ইউনিটটা, ছোট অধৈককটা। ওকে, এবং তারপরেই থাকে AUG স্টার্ট কোডনটা। ওকে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিআরএনএ, সেই টিআরএনএ এর সঙ্গে কিন্তু ইনিশিয়েশন ফ্যাক্টর 2 যুক্ত হয়ে রয়েছে। ওকে, এবং সঙ্গে সঙ্গে দেখো ও কিন্তু মিথিওনিনকেও যুক্ত করে নিয়েছে এই টিআরএনএ। আর এটা হচ্ছে ওর অ্যান্টিকোডনটা। ঠিক আছে, যে অ্যান্টিকোডনটা দিয়ে এর সঙ্গে পরিপূরক বন্ধনের সাথে যুক্ত হবে। আর এটাকে এফ মেট বলছে মিথিওনিন, কিন্তু এটা ফরমাইলেট মিথিওনিন। প্রথম যখন মিথিওনিনটা আসে, সেই প্রথম মিথিওনিনটা কিন্তু ফরমাইলেট মিথিওনিন হয়। পরবর্তীকালে যত মিথিওনিন, যত এই থাকবে, সেগুলো সমস্ত নর্মাল মিথিওনিন আসবে। ফার্স্ট যে মিথিওনিনটা, সেটা ফরমাইলেটেড মিথিওনিন হয়, এবং এটাকে ওই জন্য ফরমাইল মিথিওনাইল টিআরএনএ বলছে, যেটা ইনিশিয়েটর টিআরএনএ, যেটা আমি একটু আগে বলছিলাম। ওকে, তো দ্যাট ইজ দ্য সাইন ডালগার্নো সিকোয়েন্স, যার সঙ্গে যুক্ত হচ্ছে স্মল সাব ইউনিটটা। তো স্মল সাব ইউনিট যদি আমরা দেখি ভালো করে, তো এখানে তিনটে এরিয়া রয়েছে, এ, পি আর ই। দিস ইজ ই সাইড, এখানে মেনশন করা নেই, দিস ইজ ই সাইড। ওকে, তো এ মনে হচ্ছে এখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে টিআরএনএ, সেটা এখানে আসে। বেসিক্যালি এটা অ্যামাইনো অ্যাসিড অ্যারাইভাল সাইট তোমরা বলতে পারো, যেখানে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে টিআরএনএ গুলো আসে। ওকে, পেপটাইডাল সাইট মানে এই পজিশনে আসলে টিআরএনএ তার পূর্ববর্তী টিআরএনএ এর সঙ্গে, সরি, তার পরবর্তী টিআরএনএ এর সঙ্গে বেসিক্যালি কি করে, ও পেপটাইড বন্ধনের সাহায্যে সেই অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ এখানে যদি কোনো একটা টিআরএনএ থাকে, সে যে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে, এই অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে সেই অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে। হ্যাঁ, দিস পেপটাইডাল সাইট, পেপটাইড বন্ধনী ফর্ম হচ্ছে বলে পেপটাইড সাইট। এবং ইতে যদি চলে আসে, এটা এক্সিট সাইট। ইতে চলে আসা টিআরএনএ মানে সঙ্গে সঙ্গে কি হবে, এই অ্যামাইনো অ্যাসিডটা কে ছেড়ে দেবে, এবং এই টিআরএনএটা এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ও আবার পরবর্তীকালে অন্য অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে। ওকে, সো এই দেখো আমরা দেখতে পাচ্ছি যেখানে অ্যারাইভাল সাইডে, সরি পি সাইডে, AUG এগেনস্টে মিথিওনকে নিয়ে যুক্ত হয়ে গেছে প্রথম যে অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে টিআরএনএ, অর্থাৎ যেটা ইনিশিয়েটেড টিআরএনএ। ওকে, এবং তারপরে দেখো এই IF1 কে সরিয়ে এখানে বসে গেছে সেকেন্ড একটা সিকোয়েন্স অনুযায়ী বা কোডন অনুযায়ী, সেকেন্ড সেকেন্ড যে টিআরএনএ, সে এসে বসেছে, এবং সেও একটা অ্যামনেসিডকে ধরে নিয়ে এসেছে। বেসিক্যালি যখন এই রাইবোসোম গুলো আহ, জুড়ে যাচ্ছে, তখন কিন্তু আর কোনো ইনিশিয়েশন ফ্যাক্টর থাকছে না। ইনিশিয়েশন ফ্যাক্টর 3, 2 বা 1 কেউ কিন্তু থাকছে না। ওকে, এবার বেসিক্যালি এটা শুরু হচ্ছে ইলংগেশন। তো এইরকম, এবার রাইবোসোমটা যদি এই দিকে মুভ করে, তাহলে আমরা দেখবো যে এই যে পি সাইডে যে আছে সে ই সাইডে চলে আসবে, আর এ সাইডে যে আসবে সে পি সাইডে চলে আসবে। ফলে এ সাইডটা ফাঁকা হয়ে যাবে। যেই ফাঁকা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আবার একটা টিআরএনএ যুক্ত অ্যামাইনো অ্যাসিড যে টিআরএনএ কে নিয়ে আছে, সে আবার ওই ফাঁকা এ সাইডে বসে যাবে। ঠিক আছে, এবং ই সাইডে যে টিআরএনএ রয়েছে, সে কিন্তু ফাঁকা হয়ে বেরিয়ে যাবে। ওকে, যেটা আমরা একটা ভিডিও সাহায্যে বুঝে নেব। জাস্ট তোমাদেরকে পয়েন্টগুলো নোট করানোর জন্য একটু আগে থেকে বলে দিচ্ছি। তো এরকম করতে করতে এইভাবে যখন যুক্ত হতে থাকবে অ্যামাইনো অ্যাসিড গুলো, এবং এখানে দেখো যেটা আমি বলছিলাম যে ই সাইডে চলে আসছে যে টিআরএনএ, সে কিন্তু আর অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে নেই, সে কিন্তু এক্সিট হয়ে যাবে, সেখানে কিন্তু বেরিয়ে যাবে। ওকে, আর এদিকে দেখো সরে আসার জন্য এ সাইডটা ফাঁকা হয়ে রয়েছে, যেটা আমি বলছিলাম একটু আগে। এই ফাঁকা জায়গায় যখন দেখছি যে কোনো একটা স্টপ কোডন চলে আসছে UAA, তখন দেখো রিলিজিং ফ্যাক্টর কিন্তু এখানে বসে যাচ্ছে। রিলিজিং ফ্যাক্টর 1 বা রিলিজিং ফ্যাক্টর 2 এখানে কিন্তু বসে যাচ্ছে। যেই বসে যাচ্ছে, সঙ্গে কিন্তু কি হচ্ছে, সঙ্গে সঙ্গে এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। ওকে, এবং পরবর্তীকালে এখানে দেখো রাইবোসোম রিসাইক্লিং ফ্যাক্টর রয়েছে। সেই রাইবোসোম রিসাইক্লিং ফ্যাক্টর এর সঙ্গে বাইন্ড করে কি করে, পুরো রাইবোসোমটাকে পুরো ডিসঅ্যাসেম্বল করে দেয়, অর্থাৎ
স্মল সাব ইউনিট লার্জ সাব ইউনিট আলাদা করে দিচ্ছে, পুরো এমআরএনএ থেকে এটাকে আলাদা করে দেয় এই রাইবোজোম রিসাইক্লিং ফ্যাক্টর। ওকে, তো পুরো ঘটনাটা আমরা মোটামুটি ভাবে ছবিতে দেখলাম, আমরা ভিডিওর সাহায্যেও দেখবো। তো যেটা বলছিলাম, যেখানে ইউটিআর এর কথা বলেছে, যে ইউটিআরটা আমরা জানি যে 5 প্রাইম এন্ড এবং 3 প্রাইম এন্ড এর কাছে থাকে এমআরএনএ তে। এবং এখানে ইনিশিয়েটেড টিআরএনএ কথা বলছে, যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। এবং রিলিজিং ফ্যাক্টর যেটা আমি বলছি, রিলিজিং ফ্যাক্টর, দেখো রিলিজিং ফ্যাক্টর কথাও এখানে বলেছে, যেটা দিয়ে ট্রান্সলেশন সমাপ্তি হয়। ওকে, আর এখানে শুরুতে একটা কথা বলেছে পারম্বিক কোডন, যেটা এইউজি, যেটা অ্যাকচুয়ালি দুটো কাজ করে। প্রারম্ভিক কোডন হিসাবে ট্রান্সলেশন শুরু করে এবং যেটা মিথিওনিনকে কোড করে। বাট ফার্স্ট মিথিওনিনটা কিন্তু ফরমাইলেটেড মিথিওনিন হবে। সেকেন্ড যা এইউজি আছে, সেকেন্ড এইউজি যতগুলো কোডন থাকবে তারা নর্মাল মিথিওনিনকে নিয়ে আসবে। ফার্স্ট এইউজি যেটা, সেটা কিন্তু ইনিশিয়েটেড টিআরএনএ যেটা নিয়ে আসবে, সেটা কিন্তু মিথিওনিন, কিন্তু সেটা এফমেট টিআরএনএ। হুম, অর্থাৎ ফরমাইলেটেড মিথিওনিনকে নিয়ে আসবে ওই টিআরএনএ, ইনিশিয়েটেড টিআরএনএ কথা বলছি আমি। তো ভিডিওটা আমরা দেখে নেব। এখানে অনেকটা ডিটেলসে বলা আছে, 3টে স্টেপ: ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন। স্টার্ট করুন স্মল সাব ইউনিট যেটা, ইনিশিয়েটর টিআরএনএ, এটা হচ্ছে অ্যান্টিকোডন, এই 3টে হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর। ইনিশিয়েশন ফ্যাক্টর 3 প্রথমে বাইন্ড করছে স্মল সাব ইউনিটের সঙ্গে, এবং এ বাইন্ড করে থাকে বলেই কিন্তু বড় রাইবোজোমের যে সাব ইউনিটটা এর সঙ্গে যুক্ত হতে পারে না। এই যে সাইন ডায়াগ্রাম সিকোয়েন্সের সঙ্গে যুক্ত হলো স্মল সাব ইউনিট, সাইন ডায়াগ্রাম সিকোয়েন্স। তারপরে দেখো, এবার এই যে IF1 এখানে বাইন্ড করছে এ সাইট, মানে অ্যারাইভাল সাইট, অ্যামাইনো অ্যাসিড অ্যারাইভাল সাইটে IF1 বাইন্ড করলো। এবং এটা বাইন্ড করার পরেই সঙ্গে সঙ্গে কি হলো, পেপটিডাল সাইডে প্রথম ইনিশিয়েটেড টিআরএনএ বাইন্ড করলো, যেটা ফরমাইলেটেড মিথিওনিনকে নিয়ে এসছে। ওকে, তো এটা এটা হচ্ছে অ্যান্টিকোডন সাইট, যেটা দিয়ে ও বাইন্ড করেছে কোডনের সঙ্গে। সো দিস ইজ স্টার্ট কোডন। ইনিশিয়েটেড টিআরএনএ যেই বসে গেল এর সঙ্গে, সঙ্গে সঙ্গে এই যে ইনিশিয়েশন ফ্যাক্টর গুলো, সেই ইনিশিয়েশন ফ্যাক্টর গুলো কিন্তু রিলিজ হয়ে যাবে। আমরা দেখবো। এবং এখানে এই যে বড় যে সাব ইউনিট রয়েছে, সেই বড় সাব ইউনিট এর সঙ্গে বসে যাবে এবং ইনিশিয়েশন ফ্যাক্টর গুলো সরে যাবে। তাহলে এবার কি হবে, ইলংগেশন হবে, অর্থাৎ এই একটা পেপটাইডের মানে পলিপেপটাইডের চেন তৈরি হবে এই অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে। ফাঁকা জায়গায় একটা অ্যামাইনো অ্যাসিড আসবে, অ্যামাইনো অ্যাসিড অ্যারাইভাল এরিয়া, এবং এদের মধ্যে পেপটাইড বন্ধনী তৈরি হবে। এদের মধ্যে যে কোডন অ্যান্টিকোডনের যে পেয়ারিং সেটা হয়েছে, সেটাই বলছে। এবং এদের মধ্যে কি হবে, এদের মধ্যে পলিপেপটাইড বন্ধনী তৈরি হবে, সরি পেপটাইড বন্ধনী তৈরি হবে এদের মধ্যে। ওকে, তাহলে এটা যুক্ত হয়ে গেল। এখন দুটো অ্যামাইনো অ্যাসিড একটা শৃঙ্খল তৈরি হয়েছে, যেটা যুক্ত হয়ে রয়েছে কিন্তু এই সেকেন্ড আসা যে টিআরএন তার সঙ্গে। ফার্স্ট টিআরএন যেটা ইনিশিয়েটেড টিআরএন ছিল, সেটা কিন্তু এখন ফ্রি, ওটার সঙ্গে কিন্তু কোনো অ্যামাইনো অ্যাসিড আর যুক্ত হয়ে নেই। ওকে, তাহলে এবার দেখো রাইবোসোমটা এক ঘর সরে আসে, রাইবোসোম এক ঘর সরে আসতে এটা চলে এসেছে এক্সিস সাইটে ইনিশিয়েটেড টিআরএন, যেটা কোনো অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে বাইন্ড করে নেই, সেটা রিলিজ হয়ে যাবে। দেখবে এখান থেকে নতুন একটা ফাঁকা অ্যারাইভাল সাইট তৈরি হয়েছে, সেই অ্যারাইভাল সাইটে দেখো এই টিআরএনটা এসে বসবে, ও একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে চলে এসেছে, এই যে রিলিজ হয়ে গেল, এদের মধ্যে পেপটাইড বন্ধনী তৈরি হচ্ছে।
এইটাও ফ্রি হয়ে গেল, এই যে টিআরএনএ যেটা সেকেন্ড টিআরএনএ সেটা ফ্রি হয়ে গেল। একই রকম ভাবে সেটা আবার এক্স সাইডে চলে আসলো, অ্যারাইভাল অ্যারাইভাল যে এরিয়াটা সেটা ফাঁকা হয়ে গেল, আবার একটা টিআরএনএ আসলো। এইভাবে দেখো ধীরে ধীরে কি হচ্ছে, পলিপেপটাইড শৃঙ্খলটা তৈরি হচ্ছে। এরকম হতে হতে যদি কোনো স্টপ কোডনে সঙ্গে চলে আসে, তাহলে এখানে দেখো অ্যারাইভাল সাইডে স্টপ কোডন পড়ে গেছে, কারণ তার এগেনস্টে তো কোনো টিআরএনএ নেই স্টপ কোডনের এগেনস্টে, তো সেখানে কিন্তু রিলিজিং ফ্যাক্টর আসবে, রিলিজিং ফ্যাক্টর 1 বা রিলিজিং ফ্যাক্টর 2 বাইন্ড করবে এর সঙ্গে। ওকে, তাহলে এবার দেখো এই পলিপেপটাইড শৃঙ্খলটা আলাদা হয়ে গেছে। ওকে, এবং ফাইনালি দেখো এখানে রিসাইক্লিং ফ্যাক্টর আসবে। ওটা কি করবে, এই টোটাল যে রাইবোসোমের যে স্ট্রাকচার এটাকে ডিসঅ্যাসেম্বল করে দেবে। ওকে, এই যে রাইবোসোমের যে স্মল সাব ইউনিটটা এটা আবার রেডি হয়ে গেল অন্য একটা জায়গায় বাইন্ড মানে বসবার জন্য, অন্য একটা এমআরএনএ অন্য কোনো জায়গায় বসবে বলে সেটা রেডি, এখন ই আইএফসি যুক্ত হয়ে গেছে। ওকে, ওকে, তাহলে এইভাবে কিন্তু ট্রান্সলেশনটা আবার শুরু হবে। তো এই হচ্ছে তোমাদের ট্রান্সলেশন প্রক্রিয়া অবভিয়াসলি প্রোক্যারিওটস এর ক্ষেত্রে আমরা দেখলাম। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই এমআরএনএ স্ট্রাকচারটা একটু মনে রেখো, তোমাদের অনেক সময় বোর্ডসে পরীক্ষায় প্রশ্ন আসে যে এমআরএনএ স্ট্রাকচারটা, তোমরা আমি লাইন ড্রয়িং এর মাধ্যমেই করবে, এইভাবে নিউক্লিওটাইড আলাদা করে করার দরকার নেই। তো আমাদের ট্রান্সলেশন যে প্রসেসটা সেটা কমপ্লিট হয়ে গেল। ওকে, আমরা প্রায় মলিকুলার বায়োলজি শেষে চলে এসেছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই অবধি, আবার পরের ক্লাসে দেখা হবে।